তারকা চিহ্নিত প্রশ্ন 2, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, ঢাকা 14। আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করে বলিবেন কি, বহুল প্রশংসিত কমিউনিটি ক্লিনিক কবে হইতে চালু করা হয়েছিল? এই ক্লিনিক কোন সময় অবহেলিত অথবা বন্ধ হয়েছিল কিনা? হইয়া থাকিলে কোন সময় এবং পুনরায় কখন চালু হইয়াছিল? বর্তমানে কমিউনিটি ক্লিনিক হইতে জনগণ কি কি সেবা পাইতেছে? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 2 সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাচ্ছি। কমিউনিটি ক্লিনিক বর্তমান সরকারের সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা দেশে বিদেশে নন্দিত। এই কার্যক্রমের মাধ্যমে দেশের দরিদ্র সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগণের নিকটস্থ কমিউনিটি ক্লিনিক হতে সমন্বিত স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা পাচ্ছেন। এটা জনগণ ও সরকারের যৌথ প্রয়াসে বাস্তবায়িত একটি কার্যক্রম। ট্রাস্টের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়। জনমুখী এই কার্যক্রম 1996 সালে গৃহীত হয়, যার বাস্তবায়ন শুরু হয় 1998 সালে। 1998 সালে থেকে 2001 সময়ে 10,000-এর অধিক কমিউনিটি ক্লিনিক নির্মিত ও এর অধিকাংশ প্রায় 4,000-এর মতো চালু করা হয় এবং জনগণ সেবা পেতে শুরু করে। 2001 সালে সরকার পরিবর্তনের পর এই কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই অবস্থা 2008 অবধি চলমান থাকে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায়, নদী ভাঙন ও অন্যান্য কারণে 99টি কমিউনিটি ক্লিনিক ধ্বংস হয়ে যায়। 10,624টি বিদ্যমান থাকে। 2009 সাল হতে রিভাইটালাইজেশন অফ কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ RCHCIB শীর্ষক প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক পুনরুজ্জীবিতকরণ কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমের মাধ্যমে 1998 থেকে 2001 সময় নির্মিত কমিউনিটি ক্লিনিকগুলো প্রয়োজনীয় সংস্কার ও মেরামত করা হয়। জনবল পদায়ন, ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহপূর্বক নতুন নির্মিত কমিউনিটি ক্লিনিক পর্যায়ক্রমে চালু করা হয়। পরবর্তীতে কমিউনিটি ক্লিনিক পরিচালনার লক্ষ্যে চতুর্থ সেক্টর 4th HBNSB কর্মসূচিতে জানুয়ারি 2017 জুন হতে 2023 মেয়াদে কমিউনিটি বেসড হেলথ কেয়ার CBHC অপারেশনাল প্ল্যান অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের আওতায় কমিউনিটি বেসড হেলথ কেয়ার CBHC এর মাধ্যমে কমিউনিটি ক্লিনিক এর সমস্ত কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সারা দেশে বর্তমানে 14,292টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ সম্পন্ন হয়েছে। তার মধ্যে মোট 14,275টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে এবং 98টি কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজ চলমান রয়েছে। কমিউনিটি ক্লিনিক হতে গ্রামীণ জনগণ মূলত স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন, পুষ্টি, পরিবার পরিকল্পনা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রোগ শনাক্তকরণ, সীমিত নিরাময়মূলক সেবা সহ জরুরি জটিল রোগীদের যথাযথ ব্যবস্থাপনার জন্য উচ্চতর পর্যায়ের রেফার সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া অসংক্রামক রোগসমূহ প্রাথমিকভাবে নিরূপণ ও উচ্চতর পর্যায়ে রেফার, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্সেনিকোসিস, অটিজম ইত্যাদি কার্যক্রম পরিচালিত হচ্ছে। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিউনিটি ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আরও জোরদারকরণ এবং একটি কার্যকর রেফারেল ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আর বিশেষ করে প্রসূতি মা যারা সন্তান সম্ভবা, তাদের নিয়মিত পরীক্ষা করা এবং তাদেরকে পরামর্শ দেওয়া এবং প্রসবকালীন সময় তাদের সেবা এবং প্রসব পরবর্তী সময় তাদের পরামর্শ প্রদান, সেটাও এই কমিউনিটি ক্লিনিক থেকে যথাযথভাবে করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই উনি আমার প্রশ্নের উত্তর প্রদানের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের জনগণ বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে ঔষধ সহ নানা ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। চিকিৎসার মান অনেক বৃদ্ধি পেয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার সম্পূরক প্রশ্ন, দেশে এখন পর্যন্ত যদি যে সকল জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হয়নি, উক্ত মেডিকেল কলেজ স্থাপন করার কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, কমিউনিটি ক্লিনিক থেকে মাননীয় সংসদ সদস্য পৌঁছে গেছে মেডিকেল কলেজে। বরং কমিউনিটি ক্লিনিকের ব্যাপারে আরো তার জানার উচিত ছিল। যাই হোক, আমরা 30 প্রকার ঔষধ দিচ্ছি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। এমনকি আমরা উপজেলা হাসপাতালগুলিতে ওয়েব ক্যামেরার ব্যবস্থা করে দিয়েছি। বিশেষায়িত ডাক্তারের পরামর্শ নেবার সুযোগটাও এখানে কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য হাসপাতাল থেকেও দেওয়া হচ্ছে, ব্যবস্থা করছি। মাননীয় স্পিকার, মেডিকেল কলেজ আমাদের জানি না, আমরা আসলে বাঙালি হুজুগে বাতে, যখন একটা কিছু করবেন তখন সবার ঘরের দরজা একটা করে চাই। যেমন এয়ারপোর্ট, এখানেই একজন মাননীয় সংসদ সদস্য বলে দিলেন তার জেলায় এয়ারপোর্ট, আর জেলায় জেলায় এয়ারপোর্ট হয় না। আর মেডিকেল কলেজগুলিও যে যখন আমরা করছি, অবশ্যই মেডিকেল কলেজ করবার আগে যথাযথ শিক্ষক পাওয়া যাবে কিনা, কত ছাত্র পাওয়া যাবে, এবং যারা শিক্ষা নেবে সেখানে সেই হাসপাতাল উপযুক্ত আছে কিনা বা সেই সেবাটা নিতে পারবে কিনা, এই সকল বিষয়গুলি বিবেচনা করেই কিন্তু মেডিকেল কলেজগুলি করা হয়। এখানে এখন সবার ইচ্ছা মতো ঘরের দরজায় তো মেডিকেল কলেজ করা সম্ভব না। তো মাননীয় সংসদ সদস্যকে আমি বলবো, যেগুলি আগে চালু হচ্ছে তার মান সম্পন্ন করা, সেগুলিকে যথাযথভাবে কাজে লাগানো, এবং যারা সেখানে শিক্ষা নেবে সেই শিক্ষা নেবার মতো যোগ্যতা এবং শিক্ষা নিতে পারবে কিনা সেগুলি বিবেচনা করেই কিন্তু আমরা মেডিকেল কলেজগুলি করব। এটা আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমাদের মাননীয় সংসদ সদস্য সকলকে এটা জানাতে চাই। কারণ আমি জানি আমাদের সংসদ সদস্যরা পারলে সব জায়গায় একটা করে যার যার কনস্টিটিউয়েন্সিতে একটা মেডিকেল কলেজ করে ফেলে। এটা কলেজ করলেই তো হলো না, কলেজটা করলে করার পরে যথেষ্ট শিক্ষাটা পাবে কিনা, সেই শিক্ষক তো দরকার। এখন আমরা কি মানুষ মারা বা রুগী মারা ডাক্তার তো তৈরি করতে পারি না। যে ডাক্তার হবে তাকে যথাযথ শিক্ষা নিয়েই করতে হবে। কাজে আমি মাননীয় সংসদ সদস্যকে এটাই বলবো যে এর পরবর্তীতে কোথায় কোথায় মেডিকেল কলেজ হবে সেটা অবস্থা বিবেচনা করে, সেখানে যথাযথ শিক্ষক থাকবে কিনা, চিকিৎসা শিক্ষার জন্য হাসপাতাল আছে কিনা, ছাত্রছাত্রী পাওয়া যাবে কিনা, সবগুলি বিবেচনা করেই আমরা মেডিকেল কলেজগুলি করব। এটাই হচ্ছে আমার প্রস্তাব, যে আমাদের মাননীয় সংসদ সদস্যরা অবশ্যই সেই বিষয়টা দেখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য জনাব আখতারুজ্জামান, গাজীপুর 5, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই সম্পূরক প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদেরকে অবহিত করেছেন আগামী দিনে মেডিকেল কলেজ স্থাপনের কি পলিসি হবে, আমরা অবগত হলাম। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। আমার বিষয়টি হলো 1996 থেকে 2001 সাল পর্যন্ত এই বাংলাদেশের পার্লামেন্টের রাজনীতির ইতিহাসে এটাকে স্বর্ণযুগ বলা হয়। কারণ সেখানে এই স্ট্যান্ডিং কমিটিতে মাননীয় প্রধানমন্ত্রী একজন সদস্যকে মন্ত্রীর পাশাপাশি রেখে মর্যাদা দিয়েছিলেন সভাপতি করার, গণতন্ত্রকে এবং এই যে সংসদে প্রশ্নোত্তর পর্ব এবং তখনই স্থাপন করেছেন, এবং বয়স্ক ভাতা থেকে আরম্ভ করে অনেক অনেক কাজ করেছেন, বেঞ্চমার্ক। আর এর মধ্যে অনেক দিন পর্যন্ত বাংলার ইতিহাসে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লিপিবদ্ধ থাকবে এই কমিউনিটি ক্লিনিক করার জন্য। আমি এই কমিউনিটি ক্লিনিকে আমি ভিজিট করেছি। প্রতিদিন সকালে 300 থেকে 400 মা বোন সেখানে আসে চিকিৎসা সেবা নেবার জন্য, এবং এটা এত জনপ্রিয় হয়েছে, মানুষের আস্থার স্থল হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন যে এই সীমিত অর্থের মধ্যেও স্বাস্থ্য খাতে আগামী বাজেটে কিছু অর্থ বৃদ্ধি করে ভবিষ্যতে 5 বছর মেয়াদী একটা পরিকল্পনা নিয়ে কমিউনিটি ক্লিনিককে 5 শয্যা বিশিষ্ট হসপিটালে কোনো সুযোগ আছে কিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমাদের হাসপাতাল কিন্তু আছে, তাছাড়া এই কমিউনিটি ক্লিনিক ছাড়াও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে, পরিবার পরিকল্পনা কেন্দ্র আছে, বিভিন্ন মা ও শিশু কেন্দ্র আছে, সারা দেশব্যাপী কিন্তু ছড়িয়ে আছে। কমিউনিটি ক্লিনিকটা একটা প্রাথমিক
চিকিৎসা সেবা বা স্বাস্থ্য পরীক্ষার জায়গা। এটা ঠিক ওই হাসপাতাল হিসেবে এটা গড়ে তোলা না, কারণ হাসপাতাল তো উপজেলা হাসপাতাল আছে। এই উপজেলা হাসপাতালগুলি 30 শয্যা বিশিষ্ট ছিল। আমরা জনসংখ্যা, রোগীর প্রাপ্যতা দেখে সেগুলিকে 51 শয্যা বিশিষ্ট করা হয়েছে। জেলা হাসপাতালগুলি যেগুলি 100 শয্যা বিশিষ্ট ছিল, সেটাও আমরা একটা সার্ভে করেছিলাম ওই 96 সালে যখন সরকারে ছিলাম, কোন কোন জেলায় কত রোগী যায় এবং কত সেবা নেবে সেই হিসাব করে কোনো হাসপাতাল 250 বেডের, কোনো জায়গায় 500 বেডের, এভাবে আমরা কিন্তু স্বাস্থ্যসেবা শয্যার সংখ্যা বৃদ্ধি করে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। আর কমিউনিটি ক্লিনিকটা হচ্ছে আমাদের বিশেষ করে মা বোনেরা, তারা রোগে ভুগলে পরে তাদেরকে অপেক্ষা করতে হয় স্বামী, দেবর অথবা ভাই কে কখন বা বাবা হাসপাতালে নিয়ে যাবে। এই কথাটা বিবেচনা করে, এটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা চিন্তা ফসল, আমি ঠিক করলাম যে আমরা যদি এভাবে একটা প্রাথমিক স্বাস্থ্য সেবাটা নেওয়ার ব্যবস্থা করতে পারি, আর ঔষধগুলি যেগুলি খুবই প্রয়োজনীয় সেই ঔষধ আমরা এখন কমিউনিটি ক্লিনিক থেকে 30 প্রকার ঔষধ বিনা পয়সায় দিচ্ছি। প্রেসক্রিপশন নিয়ে গেলে আমরা বিনা পয়সায় ঔষধটা দিয়ে দিই। শুধু অ্যান্টিবায়োটিকটা আমরা বন্ধ করে দিয়েছি, কারণ অ্যান্টিবায়োটিক এটা বেশি নিতে নিতে রেজিস্ট্যান্স হয়ে যায়, পরে কাজ করে না। এটা যথাযথ ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা নিতে পারবে, কিন্তু আমরা সেভাবে দিচ্ছি। কারণ যেখানে মানে অতিরিক্ত শয্যা করে হাসপাতাল করবার জন্য না, এখানে যারা মানে সেবাটা দেয় তারা কিন্তু স্বাস্থ্যকর্মী হিসেবে দেয়, ডাক্তার হিসেবে না। তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, মিডওয়াইফারি ট্রেনিং, আর এই যে স্বাস্থ্যসেবা ট্রেনিং সেটাও আমরা দিচ্ছি। দিয়ে তারা এই প্রাথমিক একটা পরীক্ষা, যেমন যার ডায়াবেটিস আছে অনেকে নিজে নিজে পরীক্ষা করতে পারে না, কমিউনিটি ক্লিনিকে গেলে বিনা পয়সায় পরীক্ষা করে দেওয়া হয়। কারো প্রেশার আছে, সে কমিউনিটি ক্লিনিকে গেলে বিনা পয়সায় প্রেশারটা চেক করে দেওয়া হয়। এই স্বাস্থ্য সেবাটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই কমিউনিটি ক্লিনিক। আর হাসপাতালের যত হাসপাতালই করা আছে, হাসপাতাল তো অভাব নেই। বাংলাদেশের কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দিই। এখন আমরা বিভাগওয়ারি মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করে দিচ্ছি। সেই সাথে সাথে যাতে করে গবেষণা হয় স্বাস্থ্য বিষয়, স্বাস্থ্য বিজ্ঞানের উপর গবেষণার উপর আমরা বিশেষ জোর দিয়েছি। আর এই কমিউনিটি ক্লিনিকগুলি আমরা করার পরে 2001 সালে যখন আমরা সরকার আসতে পারিনি, তখন খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলো সেটা বন্ধ করে দিয়েছিল। তার যুক্তি ছিল কমিউনিটি ক্লিনিকে যারা চাকরি পাবে আর যারা সেবা পাবে এরা সবাই নাকি নৌকায় ভোট দেবে, এরা নাকি অন্য কোথাও ভোট দেবে না। এই যে নৌকায় ভোট দেবে, তো সেই ভোট বন্ধ করার জন্য সে ক্লিনিকই বন্ধ করে দিয়েছিল। এটা হচ্ছে মানুষের চিন্তার দৌর্বলতা। আমরা রাষ্ট্র চালাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, দেশের মানুষের কল্যাণে। বহুদলীয় গণতন্ত্রের দেশ বাংলাদেশ, যেহেতু বহুদলীয় গণতন্ত্রের দেশ বাংলাদেশ, এটা তো মত পথ ভিন্নতা থাকবেই। যে যার যেখানে ইচ্ছা সে সেখানে ভোট দেবে। সেখানে তো এখন অমুক জায়গায় কে ভোট দিলে দেখেই আমরা কিছু করব না, সেটা তো না। আমরা কাজ করব সুষম উন্নয়ন, প্রতিটি এলাকা যথাযথ উন্নত করবার মানসিকতা নিয়ে, যে সে দলমত নির্বিশেষে যেই হোক সে সেই সেবাটার জন্য পায়, সেটাই আমাদের লক্ষ্য। আর সেভাবেই কিন্তু আমরা করে যাচ্ছি। এই যে আমি ঘর দিচ্ছি, আমি কি বেছে দিচ্ছি যে কে আওয়ামী লীগ করে তাকে দেবো, আওয়ামী লীগ না করে দেবো, তা তো নয়। ওই এলাকায় যত ভূমিহীন গৃহহীন আছে, সে আমাকে ভোট দিক না দিক সেটা বড় কথা না, বড় কথা সে দেশের নাগরিক। কাজে সে যদি ভূমিহীন হয়, গৃহহীন হয়, সে বিনা পয়সায় ঘর পাবে, আমরা দিয়ে দিচ্ছি। ক্লিনিকেও ট্রিটমেন্ট যারা নিচ্ছে এটা তো বেছে নেওয়া হচ্ছে না, আমরা যারাই আসবে তারাই চিকিৎসা সেবা নিতে পারছে। আমরা মানুষের কল্যাণে কাজ করি। তবে হাসপাতালের চিকিৎসা আছে, সেখানে আমরা অনলাইনে বিশেষজ্ঞদের পরামর্শ যাতে পেতে পারে সেই ব্যবস্থাটাও নেওয়া হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল পদ্ধতিতে চিকিৎসা সেবার ব্যবস্থা এখন আমরা করে দিচ্ছি। কাজে সেভাবেই আমরা আরো আধুনিক প্রযুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা নিয়েছি। আর মেডিকেল কলেজগুলিও আমরা করে দিচ্ছি। বাকি যে কটা ডিভিশন আছে সেখানে আমরা বিশ্ববিদ্যালয় যে কটা ডিভিশন, সব ডিভিশনে আমরা পর্যায়ক্রমিকভাবে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলি করে দেব। উচ্চমানের উন্নত মান চিকিৎসা যাতে আমার দেশের মানুষ পায় সেটা আমরা নিশ্চিত করেছি। এবং আমি সেই 96 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের যতগুলি ইনস্টিটিউট করে দিয়েছি চিকিৎসা খাতে, অতীতে কিন্তু এটা হয়নি। তবে 96 সালে যেগুলি করেছিলাম সেগুলি আবার
ওই একটু এদিক ওদিক চিন্তা করে আমার নামগুলি বাদ দিয়ে সেগুলো আবার নতুন করেও করা হয়েছে, কিন্তু আমরা সেসব করিনি। আমরা এখন প্রত্যেকটা ইনস্টিটিউট খুব আমি বলবো আন্তর্জাতিক মান সম্পন্ন। আমাদের অনেকেই একটু অসুখ হলে বিদেশে যান, কিন্তু করোনার সময় কেউ বিদেশে যেতে পারেনি, তখন আমাদের এইসব হাসপাতালে যখন চিকিৎসা নিতে গেছেন অনেকে ভেবেছেন এই বাংলাদেশে এরকম হাসপাতাল আছে, একটু অবাকও হয়েছে। তো এই হলো বাঙালি অবস্থা। তো যাই হোক, আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই, যেখানে আমরা হাসপাতাল বেড করে ওভাবে চিকিৎসা সেবা দিচ্ছি না, তার জন্য উপজেলা আছে। তবে মাননীয় সংসদ সদস্যরা যার যা নিজের এলাকায় এই স্বাস্থ্য কেন্দ্রটা যাতে যথাযথভাবে চলে সেদিকে একটু যত্নবান হলে মানুষ আরো সেবাটা পাবে। সবাইকে ধন্যবাদ।